আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবরা কে কোথায়। নিউজটি লিখেছেন সর্দার আনিস। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। স্বাধীনতার পর গত ৫৪ বছরের ইতিহাসে দেশে যেসব বিতর্কিত আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর হঠাৎ করেই ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর রাষ্ট্রীয় মদদে ফুলিয়ে ফাঁপিয়ে এটিকে বড় করা হয়। এমনকি বড় জমায়েত দেখাতে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে শাহবাগে যেতে বাধ্য করা হয়। সচেতন মহলের দাবি, আধিপত্যবাদী ভারতের ইশারায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের জুডিশিয়াল কিলিংকে বৈধতা দিতে উদ্দেশ্যমূলকভাবে গড়ে ওঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ। কিন্তু এক যুগ পর সেই সংগঠন আজ সম্পূর্ণ অস্তিত্বহীন। এই আন্দোলনের সংগঠক ও কুশীলবরাও আজ অনেকেই প্রকাশ্যে নেই। প্রথম দিকে গণজাগরণ মঞ্চের চরিত্র নির্দলীয় বলে দাবি করা হয়। মঞ্চের নিরপেক্ষ চরিত্রটা শেষমেশ বজায় থাকেনি। বিএনপি ও জামায়াত নেতারা প্রকাশ্যেই দাবি করেন শাহবাগ একটা সাজানো নাটক। অবশেষে গণজাগরণ মঞ্চের আওয়ামী পরিচিতি দাঁড়িয়ে যায়। ছাত্রলীগ নেতারা শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতৃত্ব নিয়ে নেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ইচ্ছে হয় শাহবাগে ছুটে যাই। পরে আইন সংশোধন করে জামাত নেতা কাদের মোল্লা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা কামারুজ্জামান, মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড দেয়া হয় এবং পরে একে একে সরকারের নীল নকশা বাস্তবায়ন করা হয়। ওই সময় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে বিভিন্ন ইসলামী ব্যাংক ও সংস্থা থেকে বিভিন্ন পত্রিকার নাম উল্লেখ করে এগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই হুমকির পর কতগুলো প্রতিষ্ঠানে ভাঙচুরও করা হয়। কৃত্রিম জনপ্রিয়তায় দেশের সব গণমাধ্যম বিষয়টিকে লুফে নেয়। অনেক টিভি চ্যানেল এখানে সেখানে টেবিল পেতে লাইভ ব্রডকাস্ট শুরু করে এবং ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। কিন্তু ওই সময় স্রোতের বাইরে গিয়ে আমার দেশ পত্রিকা শাহবাগীদের ফ্যাসিবাদী আচরণ তুলে ধরে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শিরোনামে ব্যানার হেডলাইনে সংবাদ পরিবেশন করে। এর মাধ্যমে তৎকালীন সরকারের রোষানলে পড়েছিল আমার দেশ। এক পর্যায়ে পত্রিকা বন্ধ করা, সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং পরে তাকে নির্বাসনে চলে যেতে বাধ্য করা হয়। এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে ওই সময় যারা জিরো থেকে হিরো হয়েছিলেন ওই সব কুশীলবদের মধ্যে অন্যতম এর আহ্বায়ক ডাক্তার ইমরান এইচ সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করা আলোচিত সমালোচিত কথাসাহিত্যিক আওয়ামী বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের সাবেক গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম ফরিদউদ্দিন মাসুদ, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রমৈত্রী সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ভারতপন্থী সাংবাদিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির সাবেক কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায়, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির, মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার প্রমুখ। তাদের অনেককেই এখন আর প্রকাশ্যে দেখা যায় না। খোঁজ নিয়ে জানা গেছে তাদের বেশিরভাগই জুলাই বিপ্লবের আগে পরে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে যে কজন বিদেশে যেতে পারেননি তাদের দু একজন ছাড়া এখন সবাই আত্মগোপনে রয়েছে। তবে তাদের কে কোথায় আছেন তা জানার প্রবল আগ্রহ রয়েছে দেশবাসী। এই রিপোর্টে তাদের বর্তমান অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার একজন সাধারণ চিকিৎসক থেকে রাতারাতি হিরো হয়ে যান। গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির মুখপাত্র তথা আহ্বায়ক হন। ওই সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নাদিরা নন্দিতা ইসলামকে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০১৮ সালের দিকে বিচ্ছেদের খবর দেন নুরুল ইসলাম নাহিদ নিজেই। আওয়ামী লীগ সরকারের শাহবাগের ফসল ঘরে তুলে দেওয়ার পর মঞ্চটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেন ইমরান ও তার সঙ্গীরা। দেশের বিভিন্ন
জেলা উপজেলায় এর কমিটি গঠনের কথাও জানা যায় ওই সময়। 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4 আসনে মোটর গাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2775 ভোট পেয়ে জামানত হারান তিনি। অভিযোগ তোলেন ভোট কারচুপির। এরপর থেকে নিজেকে আড়াল করে রাখেন। সংশ্লিষ্টরা বলছেন, মঞ্চের মুখপাত্র ইমরান 2022 সাল পর্যন্ত ঢাকাতেই ছিলেন। ধানমন্ডির বাসায় বেশিরভাগ সময় কাটত তার। হাতে গোনা কজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরপর 2023 সালের গোড়ার দিকে বিদেশে পাড়ি জমান। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বর্তমানে অতি গোপনীয়তা রক্ষা করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইমরান। ডক্টর জাফর ইকবাল। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতায় আলোচিত সমালোচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবদের অন্যতম। মুক্ত বুদ্ধি চর্চার নামে বিগত 1.5 যুগে ফ্যাসিবাদ শাসন ও জুডিশিয়াল কিলিং এর পক্ষে যারা লেখালেখি করেন তাদের অগ্রভাগে ছিলেন তিনি। পত্রপত্রিকায় এটিকে গৌরবান্বিত করে অসংখ্য নিবন্ধ লিখেছেন। সরাসরি মঞ্চে হাজির হয়ে আন্দোলনকারীদের ত্রাতা সেজেছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি কোথায় আছেন তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও একই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। জুলাই বিপ্লবের বিরোধিতা করে মতামত প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাবিপ্রবির শিক্ষার্থীরা জাফর ইকবালকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। বিপ্লবের পর মানবতা বিরোধী ও গণহত্যার মামলায় জাফর ইকবাল সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গণহত্যায় উস্কানিদাতা হিসেবে এই মামলায় জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি। একটি সূত্র বলছে, জুলাই বিপ্লবের পর আত্মগোপন করে দেশের ভেতরেই অবস্থান করছেন তিনি। তবে অন্য একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকার পর চলতি বছরের প্রথম দিকে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ছিলেন মঞ্চের কুশীলবদের অন্যতম। জুলাই বিপ্লবের পর 16 সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা এবং লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার অন্যতম আসামি শাহরিয়ার কবির। দীর্ঘদিন থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ছিলেন তিনি। 1994 সালে জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। 2024 সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি করা হয়। ছাত্র জীবন শেষে শাহরিয়ার কবির 1972 সালে সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক এবং পরে তিনি নির্বাহী সম্পাদক হিসেবে 1992 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিগত সময়ে সংখ্যালঘু ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করার ক্ষেত্রে শাহরিয়ার কবিরের ভূমিকা ছিল। মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনে বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনে বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ। বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ার শাহবাগী আলেম হিসেবেও পরিচিতি পান তিনি। তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হলো 1 লাখ মুফতির স্বাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এছাড়া দেশের মূল ধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতেন তিনি। বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ইমাম নিযুক্ত হন। কওমি সংশ্লিষ্ট জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও ধর্মীয় দল বাংলাদেশ জমিয়াতুল উলামার সভাপতি এবং ইকরা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক পদও পান। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে দৃশ্যপট থেকে তিনি হারিয়ে গেছেন। সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবের রহমত আমার দেশকে বলেন, ফরিদ উদ্দীন শোলাকিয়ার ইমাম পদে নেই। তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার কর্মস্থল দ্বীনি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী আমার দেশকে জানান, ফরিদ উদ্দীন মাসুদ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বাড়িধারার বাসাতে থাকেন। মাদ্রাসা বা অন্য কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণ করার মতো অবস্থা নেই। গত বছরের 5 আগস্ট মিরপুর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী রীতা আক্তার নিহতের ঘটনায় মাসুদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা হয়। লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু।
ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন। যশোরের সদর উপজেলার রূপদিয়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় দুলাল চন্দ্র বসুর ছেলে বাপ্পাদিত্য বসুকে বেশিরভাগ মানুষই চেনেন 28 অক্টোবরের খুনি হিসেবে। লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর লাশের উপর নৃত্য করেছিলেন বাপ্পাদিত্য। 2013 সালের 8 ফেব্রুয়ারি সমাবেশে বাপ্পাদিত্য বসু ব্লগার পরিচয় মঞ্চ থেকে আমার দেশ সহ কয়েকটি গণমাধ্যম বন্ধের হুমকি দেন। গত বছরের 17 জানুয়ারি ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বসুকে গ্রেপ্তার করে র্যাব। তার বয়স এখন 40 বছর। এরপর থেকে যশোর কারাগারে বন্দী রয়েছেন তিনি। অনেক আগে থেকেই যশোরের বাম চরমপন্থীদের নিয়ে একটি বিশাল জঙ্গি গ্রুপ রয়েছে তার। ওই গ্রুপটি যশোর অঞ্চলে খুন লুটপাটের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাপ্পাদিত্য 2023 সালে ভারতপন্থী মিডিয়ার কল্যাণে বড় ব্লগার ও শুদ্ধ তরুণ বনে যান। তার সহপাঠী কয়েকজন জানান, বাপ্পা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মাদকাসক্ত ছিলেন। ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার পর প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ বাড়তে শুরু করে তার। গ্রেপ্তারের আগ পর্যন্ত যশোরের চরমপন্থীদের একটি গ্রুপের সঙ্গে বরাবরই যোগাযোগ রেখে চলেন তিনি। স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার। স্লোগান কন্যা পরিচিতি পাওয়া লাকি আক্তার মঞ্চের সংগঠকদের একজন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকির জন্ম ফেনীর সোনাগাজী থানায়। ওই সময় গণজাগরণ মঞ্চ ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী, মদ, গাঁজার আসর জমানো সহ যত অপকর্ম হয়েছে তার সম্মুখ ভাগে ছিলেন শাহবাগী ক্রীড়ানক লাকিরা। অন্যদের মতোই দীর্ঘদিন চুপচাপ থাকার পর গত 12ই মার্চ সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাকির নির্দেশে পুলিশের উপর হামলা চালায় সংগঠনটির নেতাকর্মী। এই ঘটনায় মামলার আসামি হিসেবে বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের 12 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই ফ্যাসিস্টের দোসর শাহবাগী লাকিকে গ্রেপ্তারের দাবি উঠেছে সর্বমহলে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লাকিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে একের পর এক পোস্ট দেন। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন তৌহিদি জনতা। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন লাকি। লন্ডনে সিদ্দিকী নাজমুল। শাহবাগের গণজাগরণ মঞ্চ গঠিত হলে সরাসরি অংশ নেয় ছাত্রলীগ ও যুবলীগ। এর মধ্যে সম্মুখ ভাগে ছিলেন ছাত্রলীগের নেতা সিদ্দিকী নাজমুল আলম। 2011 থেকে 2015 সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে হঠাৎ করে 2015 সালের 4 ফেব্রুয়ারি বিদেশে চলে যান নাজমুল। সেই থেকেই তিনি লন্ডনে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় সরব। মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছেন। লন্ডনে বসেই নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নাজমুল আলমের একটি ফাঁস হওয়া স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজনকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে 2003-04 শিক্ষাবর্ষের ছাত্র নাজমুল ভর্তির আগে শিবিরের ফোকাস কোচিং সেন্টার ও ছাত্রাবাসে থাকতেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বড় অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে যে সিন্ডিকেট জড়িত ছিল তাদের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। গণজাগরণ মঞ্চ ব্যবহার করে নাজমুল হয়েছেন বিপুল সম্পদের মালিক। বর্তমানে লন্ডনে তিনি ব্যবসায়িক ভিসায় অবস্থান করছেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে বর্তমানে সিদ্দিকী নাজমুল বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী এই ভিসা পেতে ন্যূনতম 2 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে হয়। ব্রিটেনে নাজমুলের বিলাসবহুল জীবন ও আর্থিক উৎসের নানা কাহিনী নিয়ে খোদ যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা রয়েছে। লন্ডনে তার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খোঁজ নিতে গিয়ে জানা যায়, ফ্লেক্স ফগ লিমিটেড, এলিট সিটি লিমিটেড, UKBD প্রপার্টিজ লিমিটেড, SNB অটোজ লিমিটেড, SNR UKBD লিমিটেড ও কার মিউজিয়াম লিমিটেড নামে 6টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এর মধ্যে ইস্ট লন্ডনের কেনন স্ট্রিট রোডে নাজ UKBD প্রপার্টিজ নামে আবাসন ব্যবসার একক পরিচালক তিনি, যার মূলধন দেখানো হয়েছে 8.5 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা 10 কোটি টাকার সমান। সাংবাদিক অঞ্জন রায়। গণজাগরণ মঞ্চের কুশীলবদের মধ্যে গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায় ছিলেন সম্মুখভাগে। তিনি সরাসরি মঞ্চের মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার খাঁটি নিবেদিত প্রাণকর্মী হিসেবে পরিচিত অঞ্জন। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রর সরাসরি এজেন্ট হিসেবে শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলনের সংগঠকদের মধ্যেও একজন তিনি। এই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে যারা কোটিপতি হয়েছেন তাদের মধ্যে অন্যতম অঞ্জন। এর আগে 2008 সাল থেকে নিয়মিতভাবে অঞ্জন রায়
21-এর রাত অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন। জুলাই বিপ্লবের পর থেকে অঞ্জন রায় আত্মগোপনে রয়েছেন, তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে বিপ্লবের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। রয়ের এজেন্ট হিসেবে পরিচিত অঞ্জন রায় 2015 সালে ভারতীয় সৈন্যদের জন্য স্মারক স্তম্ভ নির্মাণ করতে চেয়েছিলেন, যার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ওই সময় শাহবাগ থানায় আজমির বিরুদ্ধে জিডি করেছিলেন অঞ্জন। পরে রয়ের সরাসরি পরিকল্পনায় আজমিকে 2016 সালের 14 আগস্ট বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই মূলত তিনি গুম ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে ফেরেন এই সাবেক চৌকস সেনা কর্মকর্তা। এসব শাহবাগী নেতা গণজাগরণ মঞ্চের নামে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চাঁদা হিসেবে হাতিয়ে নেয়। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে শাহবাগে বিরিয়ানির প্যাকেট, পানি সহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবার একই সময়ে একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।